अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। इंडिया अलर्ट, अन्यायेर बिरुद्धे प्रतिबाद। সুধীরের কথা অনুযায়ী ও নিজের স্ত্রী রেখাকে ভীষণ ভালোবাসত, এমনকি ওর জন্য নিজের প্রাণও দিতে পারত। কিন্তু আজ সেই সুধীরের বিরুদ্ধে ওর স্ত্রী রেখাকে গায়েব করার অভিযোগ উঠেছিল। সুধীর কি সত্যি বলছিল, নাকি এই মিথ্যে ভালোবাসার পেছনে সুধীরেরই কোনো চক্রান্ত ছিল? কিন্তু রেখা হঠাৎ করে গেল কোথায়? পুলিশ রেখাকে খুঁজতে কোনো রকম চেষ্টা ছাড়েনি, এমনকি ওই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে দেখেছিল পুলিশ। তার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু রেখার কোনো খোঁজ পাওয়া যায়নি, আর কোনো প্রমাণও পাওয়া যায়নি। 3 বছর পর্যন্ত এই তদন্ত চলেছে, তাও রেখার খোঁজ পাওয়া যায়নি। চলুন দেখি রেখার সঙ্গে আসলে কি হয়েছিল। রেখা? রেখা দাদা, ব্যাগ দুটো একটু রাখুন, আমি এক্ষুনি আসছি। রেখা, রেখা। আরে আরে ও দাদা, কি করছেন কি দাদা? দেখে চলুন। আরে ওই আমার বউ, আমারও ওয়াইফ রয়েছে, আপনি এইভাবে ধাক্কা মারবেন? আপনি তো দেখে চলা উচিত ছিল। ভুল হয়ে গেছে ম্যাডাম, ভুল হয়ে গেছে। বললেই হলো। হ্যাঁ, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। ধাক্কা মারবেন আবার ভুল হয়ে গেছে না? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দাও। ভুল হয়ে গেছে। আর এরকম করবেন না, যান। যাও যাও, আমি সত্যি বলছি। ইন্সপেক্টর স্যার, আমি আমার শান্ত হও, আগে বসো। বলো। ইন্সপেক্টর স্যার, আমি আমার ওয়াইফকে দেখেছি, দানাপুরে আছে ও। সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনি চলুন না আমার সঙ্গে, চলুন না প্লিজ। হ্যালো, দানাপুর থানা? হ্যাঁ, আমি মিঠাপুর থানা থেকে ইন্সপেক্টর গজেন্দ্র সিং বলছি। আমার একটা কেসের ব্যাপারে ইনফরমেশন চাই। আগে আমি হোল্ড করছি। এই মেয়েটাকে কোথাও দেখেছো? না, দেখিনি। কিছুক্ষণ আগে ওখানেই ছিল, ও এখান দিকেই যাচ্ছিল। আপনি একটু ভালো করে দেখুন না দাদা। দেখো। না না, দেখিনি। আরে আরে মন দিয়ে দেখো। না, দেখিনি। দেখনি? আরে ও তো এখানেই ছিল, আপনার থেকে টমেটো কিনছিল, তখন জিজ্ঞেস করছিল। একটু মনে তো করুন। চলো, হয়ে গেছে খোঁজাখুঁজি। স্যার, আমি সত্যি বলছি, আমি আমার ওয়াইফকে এখানে দেখেছি এই মার্কেটে। আরে আপনি চলুন না, গিয়ে ওনাকে একটু জিজ্ঞেস করুন। এটা তোমার মনের ভুল, বুঝেছো? গত 3 বছর ধরে আমরা ওকে খুঁজে বেড়াচ্ছি। যদি এখানে কেউ ওকে দেখতে পেত, তাহলে আমরা ঠিক খবর পেয়ে যেতাম। বেকার তোমার আর আমাদের সময় নষ্ট করছো। চলো। স্যার, স্যার আমার কথা, স্যার স্যার আমার কথা তো শুনুন স্যার। কোথায় খুঁজবো আমি রেখাকে? আমি জানতাম তোমাকে একদিন আমি খুঁজে পাবো। এত খুশি আমি সারা জীবনে কখনো হইনি রেখা। সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে কেন গেছিলে? হ্যাঁ, সত্যি এই 3 বছরে একদিনও একটাও মুহূর্ত এমন আসেনি যখন আমি তোমার কথা ভাবিনি। চলো বাড়ি চলো। কে তুমি? তোমার সাহস হলো কি করে আমাকে ছোঁয়ার?
কে ছিল ওই লোকটা যে বাজারের মধ্যে সবার সামনে তোমার হাত ধরেছিল? শ্যাম আমাকে সব বলে দিয়েছে। ও ওই সময় ওখানেই ছিল, দোকানে। জানি না জিতেন, কোনো পাগল ছিল। কিন্তু এই সামান্য ব্যাপারে তুমি এত রেগে যাচ্ছ কেন? কারণ আমি তোমার স্বামী, আর আমি তোমায় অন্য কারোর সাথে দেখতে পারবো না। আমি ভালো করে জানি যে তুমি আমায় কতটা ভালোবাসো। 5 বছর ধরে এই ভালোবাসার জন্যই তো বেঁচে আছি। কিন্তু এটাও সত্যি যে আমাদের বিয়ে করার 3 বছর পরও আমাদের মাথার উপর না ছাদ আছে না টাকা, তারপরও সব দায়িত্ব পালন করছি। পালন করে আমার ওপর কোনো দয়া করছো না তুমি। তুমি এসেছিলে আমাকে বিয়ে করতে, আমি তোমাকে ডাকিনি। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি তোমাকে ভালোবাসি, শুধুমাত্র তোমাকেই। যেমন তুমি আমাকে অন্য কারোর সাথে দেখতে পারো না, ঠিক তেমনই আমি অন্য কারোর স্ত্রী হতে পারবো না। যে কোনো মূল্যে আমি তোমার সাথে নিজের জীবন কাটাতে চেয়েছিলাম। সেই জন্য নিজের বাড়ি ছেড়ে এসেছিলাম, গয়না চুরি করে নিয়ে এসেছিলাম। মনে আছে তো জিতেন, 3 বছর যে গয়না নিয়ে এসেছিলাম সেই দিয়েই সব চলছে। এখন তো সব শেষ হয়ে গেছে, এবার কি করবে? হ্যাঁ, চেষ্টা তো আমি করছি। কি করো তুমি? সামান্য একটা আশ্রমে চাকরি, সামান্য ওই কটা টাকা, আর কিচ্ছু না। 3 বছরে তুমি কিচ্ছু করতে পারোনি, আর তোমার দ্বারা কিছু হবেও না। কিন্তু আমি আমাদের ভালোবাসাকে হারতে দেব না। তোমরা সবাই আমার কথা কেন বিশ্বাস করছো না? আমি দানাপুরে ওকে দেখে এসেছি, ও রেখাই ছিল। হ্যাঁ, আর এই জন্য তোর এই অবস্থা করেছে। মা, আমার বোনকে দোষ দিচ্ছেন কেন আপনি? এক তো নিজেই কোথায় লুকিয়ে রেখেছেন ওকে, আর এখন নতুন করে গল্প শুরু করে দিয়েছেন। আমি কোনো গল্প বলছি না, আমি পুরো শিওর ও রেখাই ছিল। বাবা, অনেক হয়েছে। তুমি তো ওখানে পুলিশ নিয়ে গেছিলে না? কিন্তু কি হলো? পাওয়া তো গেল না ওকে। সুধীর, এটা তোমার মনের ভুল, আর কিচ্ছু না। আমাকে দেখো, গত 3 বছর ধরে আমার বুকের আঙ্কেল, আমি তো ভেতরটা- শুধু- চুপ কর সুধীর, অনেক পাগলামো করেছিস। সুধীর, সুধীর, রেখা, দেখলে? তোমরা কেউ আমার কথা বিশ্বাস করোনি। সরি বাবা। মা, আমাদের ছেড়ে তুই কোথায় চলে গেছিলিস বলতো? বাবা, কিছুদিন আগে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। কোনটা ঠিক কোনটা ভুল কিছু বুঝতে পারছিলাম না। মনের মধ্যে কেমন একটা যেন হচ্ছিল। না আমি নিজে খুশিতে থাকতে পারছিলাম, না অন্য কাউকে রাখতে পারছিলাম। সেই জন্য আমি আশ্রমে চলে যাই। আশ্রম? হ্যাঁ মা, কিন্তু সুধীরকে এতদিন বাদে দেখার পর আমি আর নিজেকে আটকাতে পারলাম না, তাই আমি ফিরে চলে এলাম। আচ্ছা, আর এইভাবে ফেরত চলে এলে ভেবেছো সব ঠিক হয়ে যাবে? তুমি পুলিশকে ডাকো। সুলোচনা, তুমি এসব কি বলছো? ঠিক বলছি আমি। এটা পুলিশ এসে আগে দেখুক যে আমার ছেলে কিচ্ছু করেনি, খামোখা ওকে দোষ দেওয়া হয়েছিল। মা, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি অন্যায় করে ফেলেছি। সুধীর, পুলিশকে ডাক, তাহলে আমি এই বাড়িতে ওকে থাকতে দেব। মা, সেটার কোনো প্রয়োজন নেই। আমি এখানে আসার আগে পুলিশ স্টেশনেই গিয়েছিলাম। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি চলুন আমার সাথে পুলিশ স্টেশনে। হ্যাঁ ইন্সপেক্টর স্যার। হ্যাঁ, আমার স্ত্রী রেখা বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ, আমরা একটু পর পুলিশ স্টেশনে আসছি আর সব ফর্মালিটিস পূরণ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। মা রেখা, এবার শান্তিতে সংসার কর, যাতে আমিও শান্তিতে থাকতে পারি। ভালো হয়েছে বৌমা ফিরে এসেছে, কিন্তু ওর চালচলন আমার ঠিক লাগছে না। সুলোচনা,
1 সপ্তাহ ধরে আমি দেখছি তুমি সব কথায়, সব ব্যাপারে বৌমাকে সন্দেহ কেন করো? ভুল তো কিছু বলছি না। 3 বছর বৌমা বাইরে ছিল, কোথায় ছিল, কার সঙ্গে ছিল, কোন আশ্রমে ছিল, তোমার কি একবারে মনে হয় না যে খোঁজ খবর নেওয়া উচিত? আরে কিভাবে মেনে নেব আমরা? বাহ মা বাহ, নিজের বৌমা সম্পর্কে এত খারাপ চিন্তা করেন? আমার চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলছেন? দেখো বৌমা, আমি এরকম কিছু ভাবিনি। মনে হচ্ছে আমার ফিরে আসাই উচিত হয়নি। বৌমা, আরে বৌমা, এটা কি করছো? এইভাবে বাড়ি ছেড়ে, এইরকম ছোট ছোট ব্যাপারে বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত নয়। এটা কি হচ্ছে? ভালো হয়েছে তুমি এসেছো সুধীর, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আগেরবার তোমাকে না বলে আশ্রমে গিয়েছিলাম, কিন্তু এবার তোমায় বলে যাচ্ছি। কি হচ্ছে? কিন্তু কেন? আমাকে জিজ্ঞেস করছো কেন? মাকে জিজ্ঞেস করো। আমার চরিত্রের ওপর প্রশ্ন তুলছেন উনি। পরপুরুষের সাথে আমার নাম জড়ানো হচ্ছে। কি? আমি এগুলো কখন বললাম বৌমা? কি বলেছিলেন আপনি? 3 বছর আমি আশ্রমে নয় পরপুরুষের সাথে সময় কাটিয়েছি। আমার কথা তো তুমি বিশ্বাস করো না। পুলিশও আশ্রমে গিয়ে সবকিছুরই খোঁজ নিয়েছে। আমি এত করে মাকে বারবার বলছি, কিন্তু মা কিছুতেই আমার কথা বিশ্বাস করতেও রাজি নন, বাড়িতে থাকতে দিতেও রাজি নন। উনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন। এইসব কি বলছো বৌমা? আমরা তোমাকে এসব কখন বলেছি? বাবা, বৌমার ব্যাপারে সব বাজে কথা বলছো, তোমার লজ্জা করে না? কিন্তু বাবা, ব্যাস অনেক হয়েছে মা। আর কত নিচু করবে নিজের বৌমাকে তুমি? তোমরা আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেবে না? কিন্তু তোমরা দুজন আমাদের খুশি দেখতে পারো না। ছাড়ো তুমি সুধীর, আমি চলে গেলেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। আমাকে যেতে দাও। না বৌমা, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। কাউকে কোথাও যেতে হবে না। আমি চাই না যে আমাদের জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আমরাই বরং এই বাড়ি ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি আমাদের অন্য বাড়ি, জ্ঞানপুরে। চলো সুলোচনা। আরে কোথায় তুমি? আরে তাড়াতাড়ি করো, ট্রেনের টাইম হয়ে গেছে। ওহো সুধীর, কি হয়েছে তোমার? এত তাড়াহুড়োর কি হয়েছে? আর তাছাড়াও ট্রেন তো আর চলে যাচ্ছে না। কেন? আমি কি রেলওয়ে মিনিস্টারের জামাই? না, কিন্তু তুমি হলে রেখার স্বামী। আর এমনিতেও এই সুগন্ধি তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। শিমলার কথা শুনে তুমি একটু বেশি মুডে চলে এসেছো। ব্যাপারটা কি? হ্যাঁ, কোথাও শিমলার রোমান্স এখানেই শুরু করে দেবে না তো? এটা আবার কিসের আওয়াজ? সুধীর, আজ আর কিচ্ছু চিন্তা করো না, শুধু আমাকে ভালোবাসো। আমাকে ক্ষমা করে দাও সুধীর। ক্ষমা? বাই বাই? রেখা আর সুধীরের সিমলা যাওয়ার কথা ছিল। ওরা তার জন্য প্যাকিংও করে ফেলেছিল। তারপর 5 মিনিটের জন্য সুধীর বাইরে গেছিল। তারপর থেকে এখনো ও ফেরেনি। প্রথমে রেখাকে খুঁজে পাওয়া গেল না, তারপর তার বর তাকে পাগলের মতো খুঁজে বেড়ালো। এখন এই ব্যাপার হতে পারে, এমনও হতে পারে ও কোনো বন্ধু বা আত্মীয়র বাড়িতে গেছে। এক কাজ করুন, আপনারা এখন বাড়িতে যান। ঠিক আছে স্যার, চল। থ্যাংক ইউ স্যার। নমস্কার। আমরা এই লাশটা পেয়েছি। জন্তু জানোয়ারেরা এমন ভাবে কামড়েছে, দেখুন চিনতে পারেন কিনা।
ঘড়ি, চেন কিছু চিনতে পারেন কিনা, চপ্পল, জুতো দেখুন। না, সুধীর, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না সুধীর। সুধীর, সুধীর, বাবা সুধীর, সুধীর ছেড়ে চলে গেল আমায় বাবা। দেখলে, আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। হ্যাঁ জিতেন, 2-3 দিনে সমস্ত পেপারস আমাদের হাতে চলে আসবে। সারা জীবনের মতো পাটনা ছেড়ে দানাপুরে চলে যাব, আর তারপর নিজেদের মতো বাঁচবো। সুধীরের বাবা মাও এই ব্যাপারে আর কিছু জানতে পারবে না। মনে হচ্ছে যারা প্রপার্টি কিনবে তারা চলে এসেছে, সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। চলো এবার। সুধীর, তুমি বেঁচে আছো? তোমাকে তো আমরা মেরে ফেলেছিলাম, তুমি বেঁচে গেলে কি করে? তুমি তো আমাকে মারতে কোনো রকম চেষ্টাই ছাড়োনি। আসলে কি বলো তো, যে সব সময় সৎ পথে চলে তার কখনো খারাপ কিছু হতেই পারে না। তোমরা দুজনে তো আমাকে মৃত ভেবে ফেলেই দিয়েছিলে, কিন্তু আমার কপালে মৃত্যু ছিলই না। সাহেব, বস্তায় না মনে হয় লাশ আছে। লাশ? এখানে রক্তের ছাপ দেখতে পেয়েছি। এটা তো দেখছি সুধীর। স্যার, এর বাড়ির লোকে খবর দিয়ে দি। না না, দাঁড়াও, এর প্রাণটা বাঁচিয়ে নেওয়া আগে জরুরি। চলো, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। হ্যাঁ স্যার। চলো। তারপর হসপিটালে আমার জ্ঞান ফিরতেই আমি মা, বাবা আর পুলিশের সাহায্যে প্ল্যান করেছিলাম যাতে তোমাদের দুজনকে হাতে নাতে ধরা যায়। একটা বেওয়ারিশ লাশকে আমার জামা পরিয়ে দিয়েছিলাম যাতে তোমরা দুজন বিশ্বাস করো যে তোমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। কিন্তু আজ তো তুমি আমাকে মেরেই ফেললে রেখা। কেন করলে তুমি এরকম? কেন বলো? তোমার সাথে আমার বিয়ের আগে থেকেই জিতেনের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু ও খুব গরিব ছিল। ওর সাথে বাবা আমার কিছুতেই বিয়ে দিত না, আর এদিকে বাড়ি থেকে বিয়ের জন্য আমায় চাপ দিতে থাকে। তখন আমি জিতেনকে আমার সাথে পালিয়ে বিয়ে করতে বলি, কিন্তু ও সে অবস্থায় ছিল না যে আমার সাথে পালিয়ে গিয়ে ও আমাকে বিয়ে করবে। আর আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হই সুধীর, কিন্তু আমি জিতেনকে ভুলতে পারিনি আর পালানোর প্ল্যান করি। যেদিন পালাবো ঠিক করি সেদিন আমি ইচ্ছে করেই দিদিকে ফোন করেছিলাম। দিদি, কালকে সুধীর আমার গায়ে হাত তুলেছিল। কি? ওর এত সাহস? আমি ওদেরকে ছাড়বো না। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। দিদি, আমি বাড়িতে যেতে পারবো না। কেন? হ্যালো 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 রেখা, শোন আমার কথা শোন। হ্যালো। যাতে সবাই আমার শ্বশুরবাড়ির সবাইকে সন্দেহ করে। কিন্তু হলো তো সেই না। তাহলে তুমি ফিরে এলে কেন? তুমি আমায় দানাপুরে দেখে নিয়েছিলে, আর এই ব্যাপারটা জিতেন জানতে পেরে যায়। মানে কি করতে চাও তুমি? নিজের অতীতকে দিয়ে নিজের ভবিষ্যৎ বদলাবো। কোন অতীত? জিতেন, ওই ছেলেটা মোটেও পাগল নয়। ওই ছেলেটার সাথে আগে আমার বিয়ে হয়ে গেছে। এখন কি ভাবছো? এমনিতেও আমাদের বিয়েটা সামাজিক স্বীকৃতি পাবে না যতক্ষণ সুধীরের সাথে আমার নাম জুড়ে আছে। তাহলে ডাইভোর্স নিয়ে অ্যালামনির জন্য অ্যাপিল করো। অ্যালামনি কেন? অলমানি নয় কেন? কিন্তু আফসোস যে আমি বেঁচে গেছি।
আমার ভালোবাসা সত্যি ছিল, আর সেই জন্যই ভাগ্য আমার সাথে ছিল। স্যার প্লিজ নিয়ে চলো এদের দুজনকে থানায়। ম্যাডাম চলো। খারাপ ভাবনা আর খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়। রেখা জিতেনের ভালোবাসায় কোনো ভুল ছিল না। ভুল যদি কিছু থাকে তা ওদের ভাবনায়। নিজের ভালোবাসার পরিণতির জন্য কাউকে খুন করে ফেলা এটা চরম অপরাধ। সুধীর সাহস দেখিয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করেছিল, আর তাদের জেলে পাঠানোর ব্যবস্থাও করেছিল। রেখার পরিবার আশ্চর্য হয়ে গেছিল। ওনারা বিশ্বাসই করতে পারছিলেন না যে ওনাদের এই শান্ত দেখতে মেয়েটি নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এত দূর অবধি যেতে পারে। রেখা আর জিতেনের ওপর আইপিসি ধারা 307 দফা অনুযায়ী অ্যাটেম্পট টু মার্ডারের কেস চলছে। বন্ধুরা, পুলিশ অন্যায় এবং অন্যায়কারীকে আটকানোর সব রকম চেষ্টা করে, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব নেই যে আমরা আমাদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।